আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী সেনাপতি দিঘির উত্তর পাশের একটা বট গাছের নিচে। তাহলে চলুন আজকে এই সেনাপতি দিঘির সম্পর্কে বিস্তারিত জানা যাক। সেনাপতি দিঘি বাংলাদেশের মাদারীপুর জেলার আমড়াতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি মানবসৃষ্ট দিঘি। ১৬৬৫ সালের ২৪ ডিসেম্বর মুঘল আমলে শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ অমিত খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ এই দিঘি খনন করেন। প্রায় ৩৫০ বছর ধরে নিজ মহিমায় কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে এই দিঘিটি। মাদারীপুর জেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে সেনাপতি দিঘি অন্যতম। চলুন এই দিঘির ইতিহাস জেনে আসি। ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সুবেদার শায়েস্তা খাঁর নেতৃত্বে মগ জলদস্যুদের বিতাড়িত করার জন্য তার বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁ ২৮৮টি নদীতে অভিযান পরিচালনা করেন। বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করে তার সেনাবাহিনীর একটি অংশ চন্দ্রদ্বীপ বাকলা বর্তমান বরিশাল অঞ্চলে অভিযান চালায়। সেখান থেকে মগ সৈন্যদের বিতাড়িত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা যাওয়ার পথে বর্তমান মাদারীপুর জেলার কালকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী স্থান আমড়াতলা ও খাতিয়াল এলাকায় কিছুদিন অবস্থান করে। ওই সময় পানি ও জলের অভাব মেটানোর জন্য বুজুর্গ অমিত খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁর সেনাবাহিনী এ দিঘিটি খনন করেন বলে এর নাম হয় সেনাপতির দিঘি। আবার কারো কারো মতে এই অঞ্চলের পানিতে লবণাক্ততা বেশি থাকায় মিষ্টি পানির প্রয়োজনে তার সেনাবাহিনী এই দিঘিটি খনন করে। সেনাপতি দিঘিটি একটি রহস্যময় দিঘি। কেন বলছি সে কথা এখনই জানতে পারবেন। চলুন এই দিঘি সম্পর্কে বিভিন্ন লোককথা জেনে আসি। এই দিঘি নিয়ে প্রচলিত আছে বিভিন্ন লোককথা। কথিত রয়েছে দিঘি খননের পর পানি না ওঠায় সেখানে ঘোড়দৌড় হয়। ঘোড়দৌড়ের এক পর্যায়ে দিঘির দক্ষিণ দিক থেকে পানি উঠতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে দিঘিটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আরো কথিত রয়েছে ওই সময় দিঘির কাছে অনুষ্ঠানাদির জন্য থালা বাসন চাইলে রাতে তা দিঘির পাড়ে উঠে থাকতো। অনুষ্ঠান শেষে সেখানে রেখে গেলে পরদিন সকালে সেখানে আর তা দেখা যেত না। আমড়াতলা গ্রামের কাজী আবদেলের মেয়ের বিয়ের সময় দিঘির কাছে থালা বাসন চাওয়া হয়। যথারীতি থালা বাসন দিঘির পাড়ে পাওয়া যায়। বিয়ের অনুষ্ঠান শেষে আবদেল কাজীর স্ত্রী বড়ু বিবি একটি কাঁসার বাটি ছাইয়ের মধ্যে লুকিয়ে রেখেছিল। পরের দিন ওই গৃহিণী পাগল হয়ে যায় এবং দীর্ঘকাল অসুস্থ থাকার পর তিনি মারা যান। পরবর্তী আর কোন অনুষ্ঠানে থালা বাসন চাইলে দিঘিতে আর থালা বাসন ভেসে উঠত না। দিঘির পশ্চিম পাশে যেখানে খাতিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় তার সামনে প্রকট এক বটগাছ ছিল। সেই বটগাছে প্রচুর হনুমান বসবাস করত। বটগাছ ও হনুমানকে দেবতা ভেবে হিন্দুরা দিঘিতে গোসল করে এই বটগাছের নিচে এসে পূজা দিত। এখনো হিন্দু মুসলমান অনেকেই মনে করেন দিঘিটির প্রাণ আছে। রোগ মুক্তির জন্য হিন্দু মুসলমান মহিলারা দিঘিতে গোসলের মানত করে। কুসংস্কারের কথা বলার আগে প্রথমে আমি একটা কথা বলে নেই, আমি কিন্তু এইসবে বিশ্বাস করি না। আমার এইসবে মোটেও বিশ্বাস নেই। জাস্ট এই দিঘিকে ঘিরে যে কথাগুলো প্রচলিত রয়েছে, যা প্রচলিত আছে, আমি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ এই দিঘিটিকে কেন্দ্র করে মানুষের মনে অনেক ভুল ভ্রান্তি ঢুকে গেছে। অনেকে বিশ্বাস করে হয়তো এই দিঘিতে এসে কিছু মানত করলে সেটা পূরণ হয়। এই জন্য অনেকে এখানে মুরগি দেয়, মাছ ছাড়ে, অন্যান্য যার যার সামর্থ্য অনুযায়ী অনেক কিছু দেয়। আমি একটা খবরে শুনতে পেয়েছিলাম যে এখানে মানত করে নাকি একজনের সন্তান হয়েছিল, তাই সে এইখানে ১.৫ লাখ টাকা দিয়ে একটা সিঁড়ি তৈরি করে দিয়েছিল। যদিও স্থানীয় অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে সে ১.৫ লাখ টাকা দেয় নাই, অধিকাংশ টাকাই সে দিয়েছিল, বাকিটা গ্রামবাসী মিলে এখানে একটা সিঁড়ি তৈরি করেছিল। এই দিঘির প্রয়োজনে অনেকে গোসল টোসল করে, যার কারণে আসিয়া মানুষ দেয়, কলা দেয় অনেকে। তারপর আপনার শিং মাছ ছাড়ে, ছোট ছোট শিং মাছ, যার যার সামর্থ্য তাই ছাড়ে। তা সে সোনা দেয়, যার যত বড় সামর্থ্য তত দেয়। এগুলা দেওয়ার উদ্দেশ্য কি, যে মনের আশা পূরণ হবে সেইটা? মনের আশা পূরণ বলতে এখানে হয়েছিল আপনার অনেক অনেক মানুষের অনেক অসুখ থাকে, এখান দিয়ে সে দোয়া করলে মানুষের ধারণা এখানে সে দোয়া করলে সারে যায়। আচ্ছা, সারে গেছে। এটাই ওই সিঁড়ি যেটা একটা মহিলা করে দিয়েছিল। আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। শীঘ্রই আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।